কর্মপরিকল্পনার বাস্তবায়নের অভাবে সমুদ্র অর্থনীতিতে পিছিয়ে বাংলাদেশ, অর্থ সংকট গবেষণাতেও বলছেন শিক্ষাবিদরা। বাজেটে বরাদ্দ দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। এবং সমুদ্রে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ, নতুন করে যুক্ত হয়েছে 3টি মাদার ভেসেল। মোট সংখ্যা দাঁড়ালো 101-এ। নানা জটিলতায় বাড়ছে না কন্টেইনার পরিবহন। এদিকে বিদেশে থাকলেও বেনজিরের বিচার হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দোষী সাব্যস্ত হলে বেনজিরকে দেশে ফিরতে হবে। এদিকে সাবেক আইজিপি কোথায় আছেন সেটি সরকার না জানলে সেই সরকার আর থাকে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকায় সম্পদ লুটের ঘটনা বাড়ছে বলেও দাবি করেন তিনি। অনিয়ম আর দুর্নীতির নজিরবিহীন উদাহরণের জন্ম দিয়েছেন বেনজির আহমেদ। সাবেক এই পুলিশ কর্তাকে নিয়ে এখন বিএনপি এবং আওয়ামী লীগেও চলছে বাকযুদ্ধ। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সম্পদ লুট করা হচ্ছে। সরকারের ইন্ধনেই বেনজির দেশ ছেড়েছে বলেও দাবি করেন তিনি। এখন কোথায় যে আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা। অবশ্য মির্জা ফখরুলের এমন দাবি উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, এদেশে অর্থ পাচারের সংস্কৃতি শুরুই করে বিএনপি। বেনজিরের বিচার হবে, এর কোনো ব্যত্যয় হবে না বলেও সাফ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আজকে বড় বড় কথা বলেন ফখরুল সাহেবরা, বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোকলে ধরেছেন? তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং 100 তাকে আসতে হবে। বেনজির যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই। খবর সরে যাওয়ার আগে সাংবাদিকরা বেনজিরকে নিয়ে কেন সংবাদ করতে পারেননি সেই প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। যারা উন্নয়নে সহায়তা করবে তাদের নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোন দেশ কার সঙ্গে বিবাদে নেমেছে সেটি বিবেচ্য নয়। রোববার সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন সরকার প্রধান। তিনি বলেন, দেশের একটি শ্রেণী তৃণমূলের মানুষের ক্ষমতায়ন পছন্দ করে না, তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যখন কেউ বানিয়েছেন খুদে বঙ্গবন্ধু, আবার কেউ বানিয়েছেন ব্যক্তি মুজিবের রাজনৈতিক জীবন। কারো কাছে যুবক শেখ মুজিবুর, কারো কাছে তিনি যুদ্ধের মহানায়ক। এমনই নানা ধরনের গল্পে নতুন প্রজন্মের ফ্রেমে উঠে এলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন। নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার জীবনাদর্শ ছড়িয়ে দিতে গেল বছর আমার চোখে মুজিব শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার সকালে গণভবনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই 3 শাখায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, ইতিহাসের শিক্ষায় এগিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে। সাবধান করেন দেশেরই কিছু সমালোচকদের বিষয়েও। ইতিহাসটাকে যেভাবে তুলে ধরেছো, আমি সত্যি আমার চোখের পানি আমি রাখতে পারিনি। সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশে কিছু মানুষ আছে, তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাকে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু
নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে, তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে। বাংলাদেশ আপন শক্তিতে এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগীরাই দেশের প্রকৃত বন্ধু। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তৈরি ভিডিও চিত্র মন কেড়েছে বলেও নিজের সন্তুষ্টি জানান বঙ্গবন্ধু কন্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সমুদ্র বিজয়ের ১ দশক পার হলেও কর্মপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় সুনীল অর্থনীতিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। পর্যাপ্ত অর্থের অভাবে গবেষণাতেও সংকট বলছেন শিক্ষাবিদরা। এতে অভ্যন্তরীণভাবে সম্পদ ব্যবহারের পাশাপাশি রফতানিরও সুযোগ হারাচ্ছে বাংলাদেশ। টেকসই অর্থনীতি গড়ে তুলতে এই খাতের জন্য আসন্ন বাজেটে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ২০১৩ সালে স্থলভাগের মতো বঙ্গোপসাগরেও ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার এলাকায় একচ্ছত্র অধিকার নিশ্চিত করে বাংলাদেশ, যা প্রাকৃতিক সম্পদ অর্জনে নতুন মাইল ফলক। কিন্তু ১ দশকেও কাজে লাগানো সম্ভব হয়নি বিশাল জলরাশির এই অজানা সম্পদ। তথ্য অনুযায়ী সুনীল অর্থনীতির বর্তমান আকার $১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালে উন্নীত হবে ৩ থেকে $৩.৫ ট্রিলিয়নে। অন্যদিকে বিশ্ব অর্থনীতির $৮৮ ট্রিলিয়ন ডলারের মধ্যে ২৪ ট্রিলিয়নই আসে সমুদ্র থেকে। পরিসংখ্যান যখন এমন, তখন সাগরের নিজস্ব সীমানায় বাংলাদেশ শুধু টোনা মাছ আহরণ করে ৭ লাখ মেট্রিক টন, যা সক্ষমতার ১%-ও কম। খাত বিশেষজ্ঞরা বলছেন, দায়নে কাজ না করায় কাঙ্ক্ষিতভাবে উপকারে আসছে না অধিকারে থাকা বিশাল সমুদ্র। বিভিন্ন দেশের দ্বীপে যে সায়েন্টিস্টদের সাথে দেখেছি, তারা সমুদ্র থেকে প্রতিনিয়ত কিছু না কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে আসে। তো আমাদের ব্লু ইকোনমিরও তো এই ধরনের ফিজিক্যালি হ্রাস করার কথা ছিল, আমরা তো সেই রকম দেখছি না। এটা ব্যাপকভাবে কাজে হাত দেওয়ার দায়িত্বটা আসলে সরকারেরই। শিক্ষাবিদরা মনে করেন, সমুদ্র সম্পদ আহরণ ও গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ না থাকলে অর্থনীতিকে বেগবান করার বিপরীতে সমৃদ্ধ এসব সম্পদ ব্যবহারে পিছিয়ে পড়বে বাংলাদেশ। সমুদ্র গবেষণার জন্য ডেডিকেটেড কোনো রিসার্চ ভেসেল এখনও আমাদের হাতে আসতে পারেনি। এই সমুদ্রকে এক্সপ্লোর করতে গেলে, জানতে গেলে আমাদের তো এই হাতিয়ারগুলো লাগবে। আমরা সমুদ্র যেতে না পারলে দূরে থেকে তো আমরা এটা এক্সপ্লোর করতে পারবো না। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুসারে বিশ্বে প্রতি বছর ৮,৪৪,০০,০০০ টন সামুদ্রিক খাবার আহরণ করা হয় সাগর থেকেই। সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ২০৩০ সাল নাগাদ এ খাত থেকে প্রতি বছর $২.৫ লাখ কোটি আয় করতে পারবে বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের ব্যবধানে ৩টি সমুদ্রগামী মাদার ভেসেল রেজিস্ট্রেশন করিয়ে চমক সৃষ্টি করেছে বাংলাদেশের ৩টি শিপিং প্রতিষ্ঠান। প্রাথমিক রেজিস্ট্রেশনে মেঘনা গ্রুপের মেঘনা সেঞ্চুরি পাচ্ছে ১০০তম স্থান। এ নিয়ে বাংলাদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজের সংখ্যা দাঁড়ালো ১০১-এ। ৫ বছরেই ৭৮টি জাহাজ কিনেছেন বাংলাদেশি মালিকরা। তবে বাল্ক পণ্যবাহী জাহাজের সংখ্যা বাড়লেও নানা জটিলতায় অতি গুরুত্বপূর্ণ কন্টেইনার জাহাজের সংখ্যা বাড়ছে না। বাংলাদেশের বহরে কন্টেইনারবাহী জাহাজ রয়েছে মাত্র ৯টি। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশি মালিকানাধীন ১০০তম জাহাজের রেজিস্ট্রেশন পেতে সমান তালে লড়াই করছিল প্রতিষ্ঠিত 4টি শিল্প গ্রুপ। এর মধ্যে মেঘনা গ্রুপের মেঘনা সেঞ্চুরি নামের জাহাজটি ১০০তম স্থানে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এর আগে এবং পরে রয়েছে KSRM গ্রুপের এসআর শিপিং এর জাহান 1 এবং ভ্যানগার্ড গ্রুপের রয়্যাল আরকান জাহাজ। তবে এই 3টি জাহাজ এখনো বাংলাদেশে আসেনি। এক্ষেত্রে যে জাহাজটি প্রথমেই বাংলাদেশে প্রবেশ করে ভ্যাট ট্যাক্স প্রদান সহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে, সেটি স্থায়ী স্থান লাভ করবে। প্রভিশনাল রেজিস্ট্রেশন দিয়ে আমাদের ইতিমধ্যে ১০০ জাহাজ পূর্ণ হয়েছে। পার্মানেন্ট রেজিস্ট্রেশন দিয়ে ১০০ জাহাজ কখন পূর্ণ হয়
সেটা এখন অপেক্ষার পালা। মূলত 2019 সালে জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন নিয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাহাজ কিনতে আগ্রহী হয়ে ওঠেন বাংলাদেশের মালিকেরা। আগে বিদেশি জাহাজ কিনে বাংলাদেশের বহরে যুক্ত করার ক্ষেত্রে 5% হারে শুল্ক দিতে হলো, পরবর্তীতে তা কমিয়ে 1% করা হয়। আর এই সুযোগে গত 5 বছরে জাহাজ কেনা হয়েছে 78টি, ওই বছরে জাহাজ কেনা হয় 13টি। অবশ্য পরবর্তীতে 2020 এবং 22 সালে জাহাজ কেনা হয়েছে রেকর্ড 15টি করে। আর চলতি বছরের গত 6 মাসে ব্যবসায়ীরা মাদার ভেসেল কিনেছেন 6টি। সারা বিশ্ব যেখানে কন্টেনারের দিকে ঝুঁকছে, আমাদের দেশের যারা ব্যবসায়ী সংস্থা যারা আছেন তাদের কিন্তু কন্টেনারের দিকে ঝুঁকা উচিত হবে। বাংলাদেশি মালিকানাধীন জাহাজগুলোর মধ্যে রেকর্ড সংখ্যক 77টি জাহাজ হলো কার্গো পণ্যবাহী বাল্ক জাহাজ, এছাড়া 9টি কন্টেনারবাহী, 3টি এলপিজি বহনকারী, 5টি কেমিক্যাল ট্যাঙ্কার এবং 7টি অয়েল ট্যাঙ্কার। ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে কন্টেনারবাহী জাহাজ কিনতে আগ্রহী হচ্ছেন না ব্যবসায়ীরা। আগামী 6 মাসের জন্য নতুন জাহাজের যেসব রেজিস্ট্রেশন আবেদন জমা পড়েছে তার মধ্যে কোনো কন্টেনারবাহী জাহাজ থাকছে না। কন্টেনারের আপনার বিভিন্ন যে ট্রান্সশিপমেন্টের ব্যাপার থাকে, এই জিনিসগুলোতে এক্সপার্টিস সাথে পৌঁছাতে আমাদের আরেকটু সময় লাগবে। আমরা যদি ওই জায়গাটাতে কমফোর্টেবল হই তাহলে আমরা ডেফিনেটলি ওটাতে এক্সপানশনে যাওয়ার প্ল্যান করব। বাংলাদেশ সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে ম্যাগনা গ্রুপ এবং এসআর শিপিং এর মালিকানা রয়েছে 25টি করে মাদার ভেসেল। এরপর আকিস গ্রুপের 10টি, এইচআর শিপিং এর 8টি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 7টি, ভ্যানগার্ড গ্রুপের 7টি এবং বসুন্ধরা গ্রুপের 6টি জাহাজ পণ্য পরিবহন করছে। বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে কন্টেনারবাহী জাহাজের কোনো বিকল্প নেই। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরেই বছরে 2000-এর বেশি কন্টেনারবাহী জাহাজ আসা যাওয়া করছে। তার বিপরীতে বাংলাদেশি মালিকানাধীন কন্টেনারবাহী জাহাজ রয়েছে মাত্র 8টি। আর তাই এই বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যের লড়াইয়ে টিকে থাকতে গেলে কন্টেনারবাহী জাহাজ বাড়ানোর কোনো বিকল্প দেখছেন না শিপিং ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সমসংবাদ। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশে 6,880 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। রোববার দুপুরে সচিবালয়ে তিনি আরও জানান, ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে 1 সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট দেওয়া হবে। 6,880 কোটি টাকার একটা খরচের আমাদের একটা একদম জেলা ভিত্তিক হিসাব আমরা একটা পেয়েছি। সমস্ত হিসাবগুলি নিয়ে ঐক্যবদ্ধভাবে 9 তারিখ সেটাকে কমপ্লিট করে পরবর্তীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিব। এ পর্যন্ত 19টি জেলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও 18 জনের প্রাণহানি ঘটে। এই 19টি জেলায় ক্ষতিগ্রস্তদের অনুকূলে ত্রাণ কার্য নগদ 5,75,00,000 টাকা, 5,500 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। ঈদের আগে সীমান্ত দিয়ে ভারতীয় গরু পাচার বন্ধে বিজিবিকে নজরদারি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। রোববার সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দুগ্ধ দিবসের এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। ঈদকে সামনে রেখে ভারতীয় গরু পাচার চক্রের অপতৎপরতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে দুধের দাম না বাড়লেও মিষ্টির দাম কেন বাড়ছে তা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। কুরবানিকে সামনে রেখে আপনার কিছু কিছু দুষ্ট লোকেরা চোরাই পথে অবৈধভাবে কিছু কিছু গরু আসছে বলে আমার কাছে আমি অভিযোগ পেয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ব্যাপারে যথোপযোগী পদক্ষেপ গ্রহণ করবার জন্য তাকে আমি অনুরোধ করব। দেশীয় খামারিদের ভাবনার কোনো কারণ নেই। অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা মধ্য আফ্রিকান রিপাবলিকে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। বড় টুর্নামেন্ট আয়োজন তাদের কাছে স্বপ্ন, অথচ তাদের নেই ফুটবল, বুট, এমনকি জার্সিও। দেশটিতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের সেই স্বপ্ন পূরণের কারিগর। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে দুদেশের সম্পর্ক বেশ মজবুত হয়েছে বলে মনে করেন বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্টের সদস্যরা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে বিস্তারিত বুলবুল রেজার রিপোর্টে।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মাটিতে জমজমাট ফুটবল টুর্নামেন্ট। দেশটির রাজধানী বাঙ্গি শহরের বড় 12টি টিম নিয়ে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। আর আয়োজক দেশটিতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীরা। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতির জনক বোগান্দার নামে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন প্রায় 30,000 দর্শক। এর আগে এত বড় টুর্নামেন্ট আয়োজন হয়নি দেশটিতে। অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা মধ্য আফ্রিকান রিপাবলিকে ফুটবল অত্যন্ত জনপ্রিয় হলেও টুর্নামেন্ট আয়োজন তাদের কাছে স্বপ্নের মতো। তাদের সেই স্বপ্ন পূরণের সারথি মিনুস্কা মিশনে নিয়োজিত বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্ট। এর মাধ্যমে আমরা কিন্তু পিসকিপার হিসেবে আমাদের কার্যক্রমটাকে কিন্তু কিছুটা সহজ করে নিয়ে আসতে পেরেছি। অর্থাৎ এদেশের মানুষের সাথে আমরা যেমনটা মিশতে পেরেছি ফুটবলের মাধ্যমে, এটা আমাদের দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকেও অত্যন্ত সহজ করে দিয়েছে। এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে চিনেছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জনগণও। তৈরি হয়েছে শক্ত বন্ধন, দাবি বাংলাদেশি শান্তিরক্ষীদের। ভবিষ্যতে নারী ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনাও রয়েছে। এই দেশের মানুষের মধ্যে এবং বাংলাদেশের মানুষের মধ্যে একটা বন্ধন তৈরি করার জন্য আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারি। সেই আলোকে আমরা এই বাঙ্গি শহরের প্রথম সারির 12টি ফুটবল টিমকে নিয়ে আমরা একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করি এবং আমরা এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা এই দেশের সাধারণ জনগণের কাছ থেকে ব্যাপক আকারে সাড়া পাই। অনেকটাই ফুটবল প্রেমী এদেশের মানুষ, কিন্তু স্বাদ আছে সাধ্য নেই। তাই এখানেও তাদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী। এদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং গোছানো ফুটবল আয়োজকের খাতায়ও লেখা থাকবে বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম। বুলবুল রেজা, সময় সংবাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। দুর্নীতির মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিচার হবে কিনা জানা যাবে 12 জুন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি টাকার আত্মসাতের মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ সময় আদালতের লোহার খাঁচায় দাঁড়ানো নিয়ে আফসোস করেছেন নোবেলজয়ী। দুদক আইনজীবী বলছেন, বিচার শুরুর মতো অপরাধের যথেষ্ট উপাদান রয়েছে তার বিরুদ্ধে। আদালতে হাজিরা দিতে দিতে জেরবার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। কোনো এক অভিশাপে নিজের জীবন অভিশপ্ত ও দুর্বিষহ হয়ে উঠেছে বলে মনে করেন তিনি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় রোববার আদালতে হাজির হন অধ্যাপক ইউনুস। শুনানির শুরুতে 14 আসামিকে লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে অন্য আসামির সঙ্গে ডক্টর ইউনুসও দাঁড়ান সেখানে। 5 মিনিট পর ইউনুসকে এজলাসের বেঞ্চে বসানোর আদেশ দেন বিচারক। ইউনুস বের হয়ে আসেন লোহার খাঁচার কাঠগড়া থেকে। এরপর শুরু হয় রুদ্ধশ্বাস শুনানি। প্রায় 4 ঘণ্টাব্যাপী শুনানি শেষে 12 জুন অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন আদালত। পরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, হয়রানির শিকার হয়ে তার জীবন এখন অভিশপ্ত। সাজানো মামলায় ফাঁসানো হয়েছে তাকে। এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শীর্ষবিন্দু আছে। আজকে এরকম একটা শীর্ষবিন্দুতে পৌঁছলাম আমরা। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো। তারা নোবেল পুরস্কার পেয়েছে, সেটাও আমার সঙ্গে যুক্ত হয়ে পেয়েছে। এখন এতেরই একটা অংশ যে নোবেল পুরস্কার পেয়েছে 2 জনের মধ্যে একজন, তা আমার বিরুদ্ধে এটা এমনভাবে নিয়ে আসলো, খুব কঠিন ভাষায়, খুব রূঢ় ভাষায় আক্রমণ করে। আন্ডারটেকিং দেওয়ার পরে, সমস্ত কিছু করার পরে তাদের টাকা তাদেরকে দেওয়া হলো। লয়ারকে তারা 5% দিবে, আর খরচের জন্য 1% 6% হিসাবে টাকাটা তাদের এখানে 26 কোটি টাকা চলে গেল। লয়ার ফি তাদের কাছ থেকে গ্রহণ করছে 15 কোটি টাকা। দুদকের আইনজীবী বলছেন, নোবেলজয়ী হিসেবে নয়, শ্রমিকের টাকা 9-6 করায় বিচারের মুখোমুখি ইউনুস। 26 কোটি টাকা আলাদা করে তিনি ট্রেড ইউনিয়নকে দিয়েছিলেন। এই যে ট্রেড ইউনিয়নকে যে 26 কোটি টাকা তারা আলাদা করে দিয়েছিলেন, সেখানে লয়ার ফি সহ অন্যান্য টাকা প্রদান করা হয়েছে। এই টাকাটা দেওয়াটাই ছিল সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এটা দণ্ডবিধির 409 ধারার অপরাধ। শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের দায়ে গত বছরের 30 মে ইউনুস সহ আসামিদের বিরুদ্ধে মামলাটি করে দুদক। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি। প্রথম দিন বিক্রি হয়েছে 12 জুনের টিকিট। রোববার সকালে প্রথম আধা ঘন্টায় পশ্চিমাঞ্চলের 16,000 টিকিটের বিপরীতে সার্ভারে হিট হয় 60 লাখ বার। বরাবরের মতোই অনলাইনে টিকিট কেনার বিড়ম্বনার কথা জানিয়েছেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ বলছে, বিগত বছরগুলোর তুলনায় সক্ষমতা বেড়েছে অনলাইনের। বিক্রির শেষ দিন পর্যন্ত সার্ভার স্বাভাবিক থাকার আশা স্টেশন ম্যানেজারের।
চিরচেনা ভিড় নেই কমলাপুর রেল স্টেশনের কাউন্টারের সামনে, নেই অপেক্ষার দীর্ঘ প্রহর। ঈদ টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় কাউন্টার একেবারেই ফাঁকা। আগাম টিকিট বিক্রির প্রথম দিন রবিবার সকালে বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের ১৯টি ট্রেনের ১৫,৫০০ টিকিট। সকাল ৮টা থেকে শুরু হয় ভার্চুয়াল যুদ্ধ। প্রথম আধা ঘন্টাতেই সার্ভারে হিট হয় ৬০ লাখ বার। তীব্র ভার্চুয়াল যুদ্ধে যারা জয়ী, টিকিট নামক সোনার হরিণ পেয়ে স্বস্তির কথা জানান তারা। ঈদের টিকিট পাইছি, অনেক খুশি, মানে বাড়ি যাব এই জন্য। অনেক কষ্ট হয়েছে অনলাইনে টিকিট কাটতে, কিন্তু অবশেষে আমি পাইছি টিকিট। তবে অনলাইনে টিকিট কাটতে না পারায় কাউন্টারের লাইনে এসে দাঁড়ান অনেকেই। অনলাইনে তো আমি সম্বন্ধে কিছু বুঝিই না, আমি মোবাইল চালালেও বাটম। অনলাইনে মনে হয় টিকিট কাটতেও পারি না, জানিও না, মানে ওখানে যে তারা যে অনলাইনে সবকিছু দিয়ে দিছে, ওখানে আমরা তো কি দিয়ে বাড়িতে যাবো না। এদিন পূর্বাঞ্চলের ৪২টি ট্রেনের ৩২,০০০ টিকিট বিক্রি হয়। অনলাইন বিড়ম্বনার কথা তুলে ধরেন যাত্রীরা। অনলাইনে চেষ্টা করার পরেও টিকিট আপনার পাই নাই, সার্ভারে ঢোকা যাচ্ছে না, অনলাইনে কোনো টিকিট পাচ্ছি না। অনেকক্ষণ চেষ্টা করছি, 2টা ফোনের চেষ্টা করছি, ঢুকতে পারিনি। গত বছরের তুলনায় সার্ভারের সক্ষমতা বেড়েছে দাবি করে স্টেশন ম্যানেজারের প্রত্যাশা টিকিট বিক্রির শেষ দিন পর্যন্ত স্বাভাবিক থাকবে অনলাইন সার্ভার। এখন পর্যন্ত খুব স্মুথলি টিকিট বিক্রি সবাই পেয়েছেন, কোনো রকম অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। এখন যে প্রক্রিয়ায় আপনার টিকিট বিক্রি কার্যক্রম চলমান রয়েছে, আশা করছি শেষ পর্যন্ত স্বস্তির সাথেই শ্রমিক-যাত্রীরা তাদের নিজ টিকিট কাটতে পারবেন। ঈদ যাত্রার টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত, আর ঈদ যাত্রা শুরু হবে ১২ জুন থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এখন পর্যন্ত টিসিবির ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন আসন্ন অর্থ বছরে মধ্যবিত্তদেরও এর আওতায় আনা হবে। রোববার মিরপুরে টিসিবির জুন মাসের বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাজারে চাহিদা যোগানের ভারসাম্য স্বাভাবিক রাখতে শিগগিরই পণ্য মজুতের কৌশল গ্রহণ করতে চায় সংস্থাটি। টিসিবির জুন মাসের পণ্য কিনতে ফ্যামিলি কার্ডধারীদের লম্বা লাইন। জানালেন বাজার মূল্যের চেয়ে কমে পাওয়ায় স্বস্তির কথা। তবে কেউ কেউ তুলে ধরলেন কার্ড বিতরণে অনিয়মের চিত্র। স্থায়ী কোনো একটা দোকান দিত তাহলে আরেকটু ভালো হইতো, তাহলে একটু তেল বাড়াই দিলে আমাদের লেগে আল্লাহ দিলে সুবিধা হবে। নেতা খেতা বাড়িয়ালা গাড়িয়ালা হেরাই কিন্তু কার্ড 10 টাকা, আর গরিব যারা তাগো 1 টাকারই পাইতো জুলুম। এবারও একজন কার্ডধারী 200 টাকায় 2 লিটার সয়াবিন তেল, 150 টাকায় 5 কেজি চাল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। এর সঙ্গে শুধু ঢাকা সিটি ও গাজীপুর এলাকায় 70 টাকায় 1 কেজি চিনিও বিক্রি করছে টিসিবি। এই পণ্য বিক্রিতে কিছুক্ষণ আগে যে অনিয়মের অভিযোগ তুললেন কয়েকজন সুবিধাভোগী, তার প্রমাণও মিলল হাতে নাতে। যদিও তারা তুলে ধরলেন একাধিক কার্ড থাকার ব্যাখ্যা। 2 টাকা আমার মায়ের একটা, আমাকে একটা, মায়ে আলাদা খায়। রোববার রাজধানী মিরপুরে জুন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন ভর্তুকি মূল্যের এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়া হবে মধ্যবিত্তের মাঝেও। দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানানো হয় আগামীতে নিত্যপণ্যের বাজারে বাড়বে না চালের দাম, সেভাবেই কাজ করছে সরকার। একটি প্যাকেজের মূল্য 540 টাকা। শুভ খান, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে ভবিষ্যতে ধাপে ধাপে ভোট গ্রহণে টিআইবির প্রস্তাবে একমত ইসি। রোববার নির্বাচন ভবনে টিআইবি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন সিইসি। এদিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজের জবাবে ইসিতে হাজির হয়ে দুঃখ প্রকাশ করে নিস্তার পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ দেখায় টিআইবি। অবশেষে সংসদ নির্বাচন ও তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট শেষে টিআইবিকে আমন্ত্রণ জানায় ইসি। রোববার সকালে নির্বাচন ভবনে টিআইবির সঙ্গে ইসির বৈঠকে উঠে আসে বাংলাদেশের নির্বাচনী আইন সংস্কারের কথা। পরে সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার পর নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট করতে ধাপে ধাপে জাতীয় নির্বাচন করার টিআইবির প্রস্তাবের সঙ্গে একমত ইসিও। নির্বাচনে ইভিএম ব্যবহার করতে পরবর্তী কমিশনকে পরামর্শ দেবেন বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে। ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা, ডিপ্লয় করা সহজ হবে, মনিটরিংটা সহজ হবে, অধিক সংখ্যক পোলিং পার্সোনেল আমরা দিতে পারবো।
এদিকে দুপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসির শোকজের জবাব দিতে আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনকে নিয়ে ইসিতে হাজির হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। দায় স্বীকার না করলেও দুঃখ প্রকাশ করার কথা জানান তার আইনজীবী। ভিডিওটাতে দেখা যাচ্ছে যে জায়গায় ভোট চাওয়ার বিষয়টা এটা 2 বার বলা হয়েছে, এর মানে এডিট করা, সুপার এডিট করার একটা যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। তবে প্রতিমন্ত্রী নিস্তার পেলেও আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসিতে তলব করা রাঙামালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বেগম ফেরদৌসী পারভিনের প্রার্থিতা বাতিল করেছে কমিশন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। 2026 সালের আগেই দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতে চায় চীন ও বাংলাদেশ। এই চুক্তির ফলে বাংলাদেশের মূল্যস্ফীতি কমবে বলে আশা প্রকাশ করেন চীন রাষ্ট্রদূত। অন্যদিকে বাণিজ্য প্রতিমন্ত্রীর লক্ষ্য এফটিএ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়ানো। আগামী বছরে চীনকে বাংলাদেশের সর্বোচ্চ বিনিয়োগকারী হিসেবে দেখতে চান বাণিজ্য প্রতিমন্ত্রী। স্বল্পোন্নত দেশ থেকে 2026 সালে উন্নয়নশীল দেশে উত্তরণ করবে বাংলাদেশ। এই অর্জন উল্লেখযোগ্য হলেও কিছু চ্যালেঞ্জও তৈরি হবে। 2026 সালের পর স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নত ও উন্নয়নশীল দেশে পণ্য রফতানির সময় শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা হারাবে বাংলাদেশ। ফলে বাংলাদেশের রফতানি বাজার সংকোচনের আশঙ্কা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে এলডিসি উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ। তবে এই চুক্তি বাস্তবায়নের আগে বিভিন্ন পর্যায়ে দরকষাকষি হবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে। রোববার চায়না বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আ মিউচুয়াল বেনিফিশিয়াল অ্যান্ড উইন উইন চয়েস শীর্ষক সেমিনারের আয়োজন করে চীন দূতাবাস, যেখানে চীনা রাষ্ট্রদূত মন্তব্য করেন মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসবে। শুল্ক হ্রাসের প্রভাব হিসেবে আমদানি মূল্য হ্রাস পাবে। এটি বাংলাদেশের মূল্যস্ফীতি হ্রাসে অবিলম্বে প্রভাব ফেলবে। এছাড়াও এফটিএ কেবল বাণিজ্যিক সুবিধা নয়, বরং রাজনৈতিক দূরদর্শিতাও বলে মনে করেন চীনা রাষ্ট্রদূত। It is not a trade issue, it is a political issue. It needs political vision, determination and leadership. This will have an immediate effect on elevating inflation in Bangladesh. অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এফটিএ বাস্তবায়নের মাধ্যমে কিভাবে দুই দেশই লাভবান হয় সেই পথ খুঁজতে হবে। বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ চীন। আগামী বছর বাংলাদেশের সর্ববৃহৎ বিনিয়োগকারী হিসেবে চীনকে দেখতে চান বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। We have a huge trading gap. How we make it mutually beneficial? That's where we have to have more focus on. Next year, hopefully we will hear China is our largest investment partner with Bangladesh. এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান এবং চীনের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য সরকারের। 2026 সালের আগে এই চুক্তি বাস্তবায়ন করতে চায় দুই দেশ। FTA can bring more employment in Bangladesh. তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। গঞ্জে রেমালের প্রভাবে হাজারেরও বেশি হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সবজির। সবশেষ খবর জানাতে বজ্রযোগিনী এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড় রেমাল চলে যাওয়ার পরে কিন্তু এক সপ্তাহ গত হয়েছে, কিন্তু এর পরেও যে এই ক্ষত সেটি কিন্তু এখনো রয়ে গেছে। আপনারা জানেন যে সবজি আবাদের জন্য যে বিখ্যাত জেলা মুন্সিগঞ্জ, সেখানে কিন্তু প্রায় 4,500 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে এবং সেখানকার কিন্তু সরকারি হিসেবে 383 হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু তার চেয়ে অনেক বেশি। আপনারা দেখছেন যে এখানকার যে সবজি বাগান ছিল সেটি ধসে পড়েছে। এই মাচা ধসে পড়বার কারণে যে এখানে এই যে কহিগুলো সেগুলো কিন্তু এখনো গাছের মধ্যে রয়ে গেছে, সেগুলো কিন্তু তুলে আনার চেষ্টা করছে কৃষক, এবং এই যে মাচা যেটি পড়ে গেছে সেটিকে কিন্তু পুনরায় উঠানো ঝুঁকিপূর্ণ, গাছ নষ্ট হয়ে যেতে পারে, সে কারণে কিন্তু তারা এই মাচাটি উঠানোর চেষ্টা এখনো করছেন না। তবে এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিন্তু উপর সহকারী যে কৃষি কর্মকর্তা তিনি মাঠে রয়েছেন, তিনি এই কাজগুলো তদারকি করছেন। তারা বলছেন যে এখান থেকে যে বিষমুক্ত সবজি যেটি রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে যায়, এমনকি দেশের বাইরেও রপ্তানি হয়ে থাকে, সেই সব সবজি বাগানগুলোতে কিন্তু এরকম বিধ্বস্ত অবস্থা। এখানকার এই
কহি ছাড়াও কিন্তু দুন্দল, ঝিঙ্গা, শশা এবং এই যে করলা এরকম যে জাতীয় ফসলগুলো এখানে রয়েছে সেই সবজিগুলোকে কিন্তু লতা ছড়িয়ে থাকে এবং সেখানে মাচায় মাচায় ঝুলে থাকে। এই কারণে কিন্তু এটিকে লতা খেতি বলা হয় স্থানীয়ভাবে। এবং এই এই লতা খেতি করে অনেকে কিন্তু এখানে লাখপতি হচ্ছেন এবং এই প্রচুর বেচা কেনা এখানে হয়। তারা বলছেন যে এই যে কহিগুলো উঠানো হচ্ছে এগুলো কিন্তু কদিন আগেও এটির দাম ছিল বাজারে 18 থেকে 20 টাকা কেজি দরে, এখন কিন্তু সেটি পাইকারি দাম 10 থেকে 12 টাকায় নেমে এসছে। কারণ বলতে চাচ্ছেন যে এই যে ঝড়ে ক্ষতি হয়েছে সে কারণে কিন্তু জমি থেকে সবাই এই সবজি তুলে ফেলছে এবং তুলে ফেলবার কারণে যে বাজারের সরবরাহ বেড়ে গেছে এই কারণে কিন্তু এই দামটি কমে যাওয়া কারণ বলে তারা বলছেন। এবং তারা বলছেন যে ক্ষতিটি হয়েছে সেটি তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা তারা করলেও কিন্তু সামনে বর্ষা আসন্ন, এই বর্ষার কারণে কিন্তু এই জমিগুলোতে পানি উঠে যায় এবং এই পানি ওঠার আগে কিন্তু তারা পেয়ে থাকেন সেটি দিয়ে কিন্তু তাদের অনেক রকম তাদের যে সমৃদ্ধি সেটি হয়ে থাকে। এবং এইসব জমিগুলোতে কিন্তু এই লতা খেতির আগে এখানে আলু রোপণ করা হয়েছিল, সেই আলু তুলেই কিন্তু তারা এই যে কহি চাষটি তারা করেছেন। এবং এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু যেখানে চোখ যায় পুরো এলাকা জুড়ে কিন্তু তাদের এই যে লতা খেতি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আর এই সুস্বাদু সবজিকে আরো আকর্ষণীয় করে তুলছে কিন্তু যে কৃষি সম্প্রসারণের তদারকির কারণে যেখানে কিন্তু এখানকার সুস্বাদু এসব সবজি আর এই সুস্বাদু সবজিকে আরো আকর্ষণীয় করে তুলছে কিন্তু যে কৃষি সম্প্রসারণের তদারকির কারণে যেখানে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার না করে কিন্তু তারা জৈব সার ব্যবহার করছে এবং কীটনাশকের পরিবর্তে কিন্তু তারা এখানে যে স্থানীয়ভাবে নানা রকম যে কৌশল সেই কৌশলগতভাবে কিন্তু তারা এখানকার পোকামাকড় নিধন করছেন। সে কারণে কিন্তু এই সবজিগুলোর কদর বেড়ে গেছে এবং এই কদর বেড়ে যাবার কারণে কিন্তু চাষাবাদও এখানে বেড়েছে। এই চাষাবাদ ঘিরে কিন্তু এখানে বিশাল একটি কৃষিভিত্তিক যে অর্থনীতি সেটি মজবুত হয়ে উঠেছে এবং সেইটিকে তারা আরও এগিয়ে নেবার চেষ্টা করছেন। কিন্তু এই ঘূর্ণিঝড়টিতে কিন্তু সেগুলো লণ্ডভণ্ড অবস্থা করে দিয়েছে। তারা বলছেন যে এক সপ্তাহ পরে যেই অবস্থাটি দেখা যাচ্ছে এটি কিন্তু ঝড়ের পরের দিন কিন্তু এর চেয়েও খারাপ অবস্থা ছিল। কিন্তু সেই পরিস্থিতিতে কিভাবে তারা আবার নতুন করে চাষাবাদ করতে পারেন এবং এই বর্ষায়ও যে উঁচু জমিগুলো রয়েছে সেখানেও যে এই সবজি আবাদ হয়ে থাকে, এই 12 মাস ধরে যে তারা সবজি আবাদ করে এই অঞ্চলে সেই বিষয়ে কিন্তু তারা কাজ করছেন। এবং এই যে মাচা যেগুলো পড়ে যাচ্ছে ঝড়ে এগুলো কিভাবে এরপর থেকে আরো বেশি পোক্ত করে করা যায় সেই ব্যাপারেও কিন্তু কৃষি বিভাগ তারা পরামর্শ দিয়েছেন। তারা বলছেন যে যদি আগে থেকে এই মাচাগুলো আরেকটু পোক্ত করে করা যেত তাহলে কিন্তু এই ঝড়ের যে এই জমির উপরে যেই ঝড়টি পড়েছে সেইটিকে মোকাবেলা সম্ভব ছিল। এবং এখানে কিন্তু তারা আপাতত বলছেন যে বাঁশ দিয়ে কিন্তু তারা এই মাচাটি করেছেন। আবার কোথাও কোথাও কিন্তু নাইলনের যে দড়ি রয়েছে, রশি রয়েছে সেটি দিয়েও কিন্তু করা হচ্ছে এবং যেখানে এই রশি ব্যবহার করে দেওয়া হয়েছে এবং পোক্ত করে যে খুঁটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু এভাবে ধসে পড়েনি। এবং এখানকার যে সবজি আবাদ ঘিরে যে তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা সেটি নিয়ে কিন্তু এখন তারা নতুন স্বপ্ন দেখতে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের যে ঝড়ে ক্ষতিগ্রস্ত সবজি আবাদের সবশেষ। 2041 সালের মধ্যে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। রোববার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আমরা 2041 সালের ভিতরে আমরা সমৃদ্ধশালী দেশে পৌঁছানোর লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। সমৃদ্ধশালী স্মার্ট দেশে পৌঁছাতে হলে আমাদের দেশে উন্নয়ন করতে হবে। সেই উন্নয়নের ভিতরে কি আছে? শিল্প কারখানা করতে হবে, আমাদের কৃষি ক্ষেত্রে আমাদের উৎপাদন বাড়াতে হবে। 14 এভারেস্ট ও লোৎসে আরোহণকারী ডাক্তার বাবর আলীর বিজয় চট্টগ্রামে উদযাপন করা হলো ভিন্নভাবে। 3 শতাধিক সাইক্লিস্টের অংশগ্রহণে সাইকেল র্যালির মাধ্যমে সেলিব্রেশন রাইড করা হয়। সাইকেল পর্বতারোহণের তরুণদের
অংশগ্রহণ বাড়াতে সরকারি ও কর্পোরেট পৃষ্ঠপোষকতার উপর গুরুত্ব আরোপ বাবরের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের হালদাপাড়ের সন্তান ডাক্তার বাবর আলী স্বপ্ন দেখেছিলেন এভারেস্টের চূড়া থেকে পৃথিবী দেখার। সেই স্বপ্নের চূড়ান্ত রূপ দিয়ে ঘরের ছেলে ফিরে এসেছেন নিজ জন্মস্থান চট্টগ্রামে। একই অভিযানে দুটি ৮,০০০ শৃঙ্গ জয় ছিল রেকর্ড। এভারেস্ট ও লোচ্ছে বিজয়ের উদযাপনও বন্দরনগরীতে ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। ৩ শতাধিক সাইক্লিস্টদের অংশগ্রহণে পুরো নগরী প্রদক্ষিণ করে ঘুরে করা হলো সাইকেল র্যালি। জাতীয় পতাকা নিয়ে সাইকেল চালিয়ে যার নেতৃত্ব দিয়েছেন সদ্য এভারেস্ট জয় করে দেশে ফেরা বাবর আলী। অনন্য আবাসিক এলাকা থেকে র্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। সাইকেল র্যালি শুরু হওয়ার আগে সব সাইক্লিস্ট সাইকেল উঁচু করে ধরে সম্মান প্রদর্শন করেন। এভারেস্ট বিজয়ী বাবর আলীর সাথে সাইকেল রাইড করতে পেরে খুশি সাইক্লিস্টরা। অনেক আনন্দিত, আর সব থেকে বেশি আনন্দিত যে এই জার্সিটার জন্য। আমার আসলে এটা স্বপ্নই ছিল বাবর ভাইয়ের সাথে দেখা করার। আমি চাইছিলাম মানে পাহাড়ে যাব আর বাবর ভাইয়ের মতো সাইকেলিং করি, মানে নিজেকে অন্যরকম লাগে। বাবর ভাইয়ের সাথে সাইকেল চালাইতে মানে নিজের ফিলিংসটা অন্যরকম লাগতেছে, যেটা বলে এখন বোঝানোর মতো ইয়া নাই। আমাদের জন্য গর্বের বিষয়, এবং কি ওনার সাথে যে আমরা সাইকেল চালাচ্ছি এখন যে র্যালিটা করব, আসলে এটা স্বপ্নের মতন একটা কল্পনা ছিল। সাইকেল, পর্বতারোহণ কিংবা যে কোনো একক খেলায় তরুণদের উৎসাহ বাড়াতে সরকারি ও কর্পোরেট পৃষ্ঠপোষকতার প্রতিও গুরুত্ব আরোপ করেন বাবর আলী। এদের মাঝখানে ফিরে আসা এটা খুবই দারুণ অনুভূতি। প্রায় আমি 2 মাস 8-10 দিন পর আজকে সাইকেলের স্যাডেলে বসলাম আর কি। ফোকাসটা স্পোর্টসের দিকেই খুব ভালো থাকা উচিত, এবং এটা যে স্পোর্টসই করুক এটা তো লাইফস্টাইলের একটা অংশ। আমি চাইবো সবাই যাতে খুব একটা অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করে, নন কমিউনিকেবল ডিজিজ থেকে সবাই দূরে থাকে। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে 19শে মে এভারেস্ট বিজয় করেন চট্টগ্রামের হালদাপাড়ের সন্তান ডাক্তার বাবর। এর একদিন পর 21শে মে পৃথিবীর 4র্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়বেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। 28 জুনের নির্বাচনে প্রার্থী হতে রোববার নিজের নাম নিবন্ধন করেছেন তিনি। এমনকি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের সব সমস্যা সমাধানের ঘোষণাও দিয়েছেন আহমাদিনেজাদ। এদিকে প্রথম নারী হিসেবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফর্ম তুলেছেন সাবেক আইন প্রণেতা জোহরা ইলাহিয়ান। রোববার তেহরানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, জনগণের অনুরোধে আবারও প্রতিদ্বন্দ্বিতায় যোগ দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইরানের সমস্যাগুলো সমাধানের সবার আগে মনোযোগ দেবেন তিনি। সারা দেশ থেকে জনগণের সমর্থন আমাকে আবারও নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে। তারা আমার প্রতি উদারতা ও স্নেহ দেখিয়েছেন, তারাই আমাকে বাধ্য করেছে নির্বাচনে লড়তে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করলেও আহমাদিনেজাদকে বাধা দেওয়া হতে পারে, কেননা 2017 ও 2021 সালের নির্বাচনেও তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে সে সময় তাকে নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি। আহমাদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এদিকে আহমাদিনেজাদ ছাড়াও এখন পর্যন্ত সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালালি, তেহরানের মেয়র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী আলী রেজা জাকানি, সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি, সাবেক শীর্ষ ব্যাংকার আব্দুল নাসির হেমতি এবং সংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ মাহাদি ইসমাইল সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রেসিডেন্ট পদে দৌড়ে যোগ দিয়েছেন। প্রথম নারী হিসেবে নির্বাচনে লড়তে মনোনয়ন ফর্ম তুলেছেন জোহরা ইলাহিয়ান। 57 বছর বয়সী নারী, ইরানের সাবেক আইন প্রণেতা এবং পেশায় চিকিৎসক। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে নাম নিবন্ধনের শেষ দিন। এরপর সর্বোচ্চ নীতি নির্ধারণী অভিভাবক পরিষদ প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করবেন। 11 জুন যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। 28 জুন ভোটের আগ পর্যন্ত প্রচারণার জন্য 2 সপ্তাহ সময় পাবেন তারা। গত মাসে হেলিকপ্টার বিধ্বস্তে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর নির্ধারিত সময়ের আগেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ। ঈদুল আজহার সামনে রেখে কুয়েতে প্রবেশ করছে পর্যাপ্ত কোরবানির পশু। মূল্য সাশ্রয়ী করতে বিভিন্ন দেশ থেকে পশু আমদানি করছে দেশটি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। জ্যোতির্বিদদের মতে এবার ঈদুল আজহা উদযাপন হবে 16 জুন। ঈদুল আজহা কাউন্টডাউন শুরু হতে না হতেই কুয়েতে প্রবেশ করছে পর্যাপ্ত কোরবানির পশু।
এবারে ঈদুল আজহায় পশুর দাম আরো সাশ্রয়ী করতে ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে আমদানি করেছে উট, দুম্বা, গরু সহ বিভিন্ন কোরবানির পশু। স্থানীয় নাগরিকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা সৌদি নোয়াইমি ভেড়া এবং ইরানি সাফালি ভেড়াও আমদানি করেছে পর্যাপ্ত পরিমাণে। এছাড়াও জর্দান থেকে ইরাক হয়ে কুয়েতে আসছে প্রায় 30,000 দুম্বা। অস্ট্রেলিয়া, সোমালিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও পশু আসছে বলে জানান বিক্রেতারা। যে যখন টাইম পায় তখন কিনে দেয়, কারণ এখানে তো সুযোগ সুবিধা আছে। 15 দিন 20 দিন আগে কিনে রাখতে পারে। আগে যারা আগে যাইব সবচেয়ে ভালো জিনিসটাই পাইবো, যেমন এই যে না আছে 600 এখন তো বাচ্চা নিতে পারবো, আর পরে তো আর বাচ্চা নিতে পারবো না, পরে বাচ্চাটাই নেওয়ান লাগবো। এই হয়েছে ওখানে যেমন আমরা ব্যস্ত আছি, যেমন ওই যে লাল সবক দিয়ে তুই গেছে কুইতিরা, এই যে লাল সবক দিয়ে গেছে, এইভাবে তুই যাবো, ঈদের দিন নিয়ে যেতে পারবো। ঈদের এখনো 2 সপ্তাহ বাকি। এরই মধ্যে ক্রেতারা পছন্দের পশু কিনতে ভিড় করছেন কাবাদ অঞ্চলের পশু বাজারে। তুলনামূলক গতবারের চেয়ে কিছুটা বেশি গরুর মূল্য বলছেন প্রবাসী ক্রেতারা। তবে পছন্দের পশুটি আগে থেকেই কিনতে চান অনেকে। গরুর সংখ্যা বেশি থাকে তো বাছাই করতে সুবিধা হয়, যে কোনো কালার নেওয়া যায়। এরপরে তো হয়তো বা সব কালার মিলবে না। আমি এখন দেখলাম আসলাম দেখলাম আমার যেটা চয়েস হয়েছে সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্যই মূলত আমি 2-3 সপ্তাহ আগে আসছি। যদি পছন্দ হয় তাহলে কিনা নিয়ে যাব, ফ্যামিলি সহকারে আসছি আমরা এখানে, ইনশাআল্লাহ কুরবানি দিব। গরু সবই পছন্দ, কিন্তু কুরবানির জন্য দামটা মনে হয় একটু বেশি। প্রকার ভেদে গরু বিক্রি হচ্ছে 350 দিনার থেকে শুরু করে 1200 দিনার, আর দুম্বা এবং ছাগল বিক্রি হচ্ছে 80 দিনার থেকে 200 দিনার পর্যন্ত। কুয়েতের কাবাদ থেকে মঈন সুমন, সময় সংবাদ। সামগ্রিকভাবে দেশে ব্যাপক অগ্রগতি হয়েছে, যা এখন বিশ্ব দরবারে উদাহরণ হিসেবে বিবেচিত হয়। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রান্তিক জনগণের কাছে বিনামূল্যে পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা। ফ্রান্স সফরকালে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশের স্বাস্থ্য খাতের এই চিত্র তুলে ধরেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সের রাজধানী প্যারিসে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন এবং ইউনিসেফ আয়োজিত কাউন্টডাউন টু নিউট্রিশন ফর গ্রোথ 2025 টেকিং অ্যাকশন অন ওমেন্স নিউট্রিশন অ্যাট রোনাল্ড গ্যারোস শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য খাত নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে নারী পুষ্টির উন্নয়নে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে, যা এখন বিশ্ব দরবারে উদাহরণ হিসাবে বিবেচিত হয়। আর দেশের প্রান্তিক জনগোষ্ঠীও বিনামূল্যে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে পারছে। এদিকে ফ্রান্স সফরকালে প্রতিমন্ত্রী প্যারিসে অবস্থিত স্থানীয় একটি বাংলা স্কুল পরিদর্শনে যান। সেখানে তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা দেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করে। আমি চাই এরা আরও জানুক বাংলাদেশ সম্বন্ধে, বাংলা ভাষায় কথা বলুক, এই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখুক। এই সফরে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা, ইউনিসেফের হেড অব নিউট্রিশন দীপিকা শর্মা, স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি সেবা ডিপিএম ডাক্তার SM হাসান মাহমুদ। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস, ফ্রান্স। ভাবনা থাকলেও ধারাবাহিকতার অভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল, এমন মন্তব্য করেছেন যুবরাজ সিং। বাংলাদেশ দলকে ভয়ঙ্কর বলেও আখ্যা দেন ভারতের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। এবারে T20 বিশ্বকাপে ভারতের ভালো সম্ভাবনা দেখছেন ইউভি। সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও। এই বিশ্বকাপ দিয়েই যুক্তরাষ্ট্রে ক্রিকেটের নতুন দ্বার উন্মোচন হবে বলেও আশা করছেন তিনি। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। খেলা ছেড়েছেন প্রায় অর্ধযুগ পার হয়েছে, কিন্তু এখনো জনপ্রিয়তা কমেনি যুবরাজ সিং এর। টিম ইন্ডিয়ার সবশেষ 2 বিশ্বকাপ জয় যার আছে বড় অবদান। বিশ্বের এই অঞ্চলে ক্রিকেটকে জনপ্রিয় করতে নিউ ইয়র্কে সাবেক তারকা ক্রিকেটারকে নিয়ে ICCর ভিন্ন ধর্মী আয়োজন, ইউভিকে কাছ থেকে দেখার সুযোগ ভক্তদের। প্রতিটা বিশ্বকাপ ফেভারিট হিসেবে শুরু করেও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয় ভারতের। এবারও আসর শুরুর আগে টিম ইন্ডিয়াকে নিয়ে হাইপ তুঙ্গে। রোহিত শর্মার দলের ভালো করার সম্ভাবনাও দেখছেন ইউভি। বিশ্বকাপের সেরা চারে রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও। I'm hoping India, probably West Indies, Pakistan 3 and
No Australians. বিশ্বকাপের আগে থেকে শুরু হওয়া বাজে সময় কোনোভাবেই কাটাতে পারছে না বাংলাদেশ। অনেকেই শান্তর দলকে বাতিলের খাতায় তুলে দিয়েছেন। তবে এই দলটার সামর্থ্য সম্পর্কে ভালোই জানেন যুবরাজ। অতীত অভিজ্ঞতা থেকেই বললেন টাইগারদের ঘাটতি কোথায়। Bangladesh has always been a very dangerous team. They've caused a lot of upsets, and but the thing is that to win a World Cup, you have to play consistently well. I want to say that you guys have a chance. বিশ্বের এ তল্লাটে ক্রিকেটকে জনপ্রিয় করতে সব চেষ্টাই করছে আইসিসি। শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও। বিশ্বকাপ দিয়ে মার্কিনীদের মাঝে ক্রিকেটের প্রতি আগ্রহ আরো বাড়বে বলে বিশ্বাস যুবরাজের। As I said, the major league has come and it's done really well, and cricket is growing in America. But I think along the way, the locals also have to play the game and explore it. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পিচ, অনভিজ্ঞতা আর দর্শকের চাপ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যর্থতার পেছনে এমন সব অজুহাত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। শান্ত, লিটন কিংবা সৌম্যদের অতীত টেনে সাফাই গিয়ে তার দাবি একটা পরিবর্তনের ভেতর থেকে যাচ্ছে টিম রেড অ্যান্ড গ্রিন। যদিও আশা খুব দ্রুতই রানে ফিরবে টপ অর্ডাররা, তবে তা কবে নাগাদ সে বিষয়ে সংশয় আছে পাপনের নিজেরই। এদিকে যাচ্ছে তাই প্রস্তুতি নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নিউ ইয়র্ক থেকে ডালাসে গেল বাংলাদেশ দল। ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলেন, ওপেনার বলেন, আমরা হিসাব করতাম তাহলে ডেফিনেটলি ওটার মধ্যে লিটন দাস ছিল। 2022 সাল বাদ দিলে 9 বছরের ক্যারিয়ারে লিটনের অভিধানে যেন ধারাবাহিকতা শব্দটি নেই। শান্ত সবসময় প্রুভ করে আসছে যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-20তে এখনো নিজেকে প্রমাণ করতে না পারা এই ব্যাটার নাকি দেশ সেরা। সৌম্য সরকার একটা সময় বড় বড় দলগুলোর সাথে যখন আমরা প্রথমে এসে জেতা শুরু করলাম, যেটা নাকি আগে কখনো করে নেই, সে কিন্তু আমাদের জিতিয়েছে। সৌম্যর পক্ষে সাফাই গাইতে এখনো টানা হয় 9 বছর আগের একটা দ্বিপাক্ষিক সিরিজের ইনিংসকে। অবশ্য এই দীর্ঘ সময়ের ব্যবধানে বিকল্প তৈরিতে ব্যর্থ ক্রিকেট বোর্ড ব্যর্থদের আগলে রাখতে খোঁড়া যুক্তি দেবে, এটাই তো স্বাভাবিক। তবে স্বাভাবিক যেটা নয় তা হলো দর্শকদের আবেগ। দীর্ঘ 2 যুগেও যে দলটার অর্জনের খাতা শূন্য, সে দলের সমর্থক গোষ্ঠী এখনো বিশ্বনন্দিত। বিসিবি সভাপতি অবশ্য মনে করেন এই প্রত্যাশার চাপেই ঠিকঠাক খেলতে পারছে না ক্রিকেটাররা। যে সমস্ত দেশ ফ্রিলি খেলছে, কানাডা বলেন, ইউএসএ বলেন, ওদের কোনো প্রেশার নাই, ওদের দেশে কোনো দর্শক প্রেশার নাই, ওরা ফ্রিলি খেলে যাচ্ছে। টি-20 এরকম ফ্রিলি খেলতে হবে। অর্জনের খাতা শূন্য হলেও নিত্য নতুন অজুহাত দাঁড় করাতে বিসিবির জুরি নেই। সহযোগী দেশগুলো যখন টি-20 ক্রিকেটটা আয়ত্ত করেছে, তখনও টাইগারদের ব্যর্থতা আড়াল করতে টানা হয় উইকেটের মানকে। ইউএসএর সাথে যে উইকেটে খেলেছি সেটা বুঝতে আমাদের সময় লেগেছে। গতকালকে ভারতের সাথে যেটা খেলেছি, আপনি দেখবেন ওই উইকেটটা আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ 2 টেস্ট প্লেইং নেশন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা, আর আইসিসির 2 সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল। আরও একটি ভয়ঙ্কর বিশ্বকাপ অভিজ্ঞতার আশঙ্কায় টাইগার ক্রিকেট প্রেমীরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। পারফরমেন্সে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ। বোলিং যেমন তেমন, লাল সবুজদের ব্যাটিং প্র্যাকটিস হয়েছে যাচ্ছে তাই। টপ অর্ডারদের ধারাবাহিক ব্যর্থতায় ওপেনিং পজিশন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে তাই বিশ্বকাপে বাংলাদেশ নিয়ে নেই বড় কোনো প্রত্যাশা। বাংলাদেশের পক্ষে আদৌ কি আর ভালো ক্রিকেট খেলা সম্ভব, নাকি নতুন করে ঢেলে সাজালে আবারও ফিরতে পারে সুদিন? ঠিক এই মুহূর্তে নাজমুল হোসেন শান্তদের নিয়ে এই প্রশ্ন দুটোর জবাব হয়তো কোনো জ্যোতিষীরও জানা নেই। বিশ্বকাপ প্রস্তুতির নামে যুক্তরাষ্ট্রে যা করেছে বাংলাদেশ, এরপর এইসব প্রশ্নের উত্তর খোঁজারও কোনো মানে হয় না। 15 সদস্যের দলে 3 ওপেনার নিয়ে যুক্তরাষ্ট্র মিশনে বাংলাদেশ। আসর শুরু হয়ে গেছে, অথচ এখনো কারা খেলবেন ওপেনিংয়ে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ম্যানেজমেন্ট। আজ তামিম তো কাল সৌম্য, সবাইকেই বাজিয়ে দেখা হয়েছে। একা শুধু লিটনের দোষ দিয়ে লাভ কি? সবাই যে বিবর্ণ ধূসর। নানা প্রতিকূলতা পেরিয়ে যেই শান্ত কিছুটা সুসময়ের দেখা পেয়েছিলেন, অধিনায়কের গুরু দায়িত্ব দিয়ে তাকে কি আবারও হারিয়ে ফেললো বিসিবি? এই প্রশ্ন এখন উঠতেই পারে। একে তো ব্যাটে রান নেই, তার উপর শান্তর দলে কর্তৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। কানাঘোষা শুরু হয়ে গেছে, দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করতে পারেন না অধিনায়ক। তাওহিদ হৃদয়ের বিশ্বকাপ প্রস্তুতি হয়েছে মোটামুটি। তাকে লাল সবুজ টি-20-র ভবিষ্যৎ কাণ্ডারি ভাবা হলেও ধারাবাহিকতার অভাব আছে তার ব্যাটেও। যুক্তরাষ্ট্রে মারাত্মক হতাশার প্রতিচ্ছবি সাকিব আল হাসানের পারফরমেন্সে। ব্যাটে রান নেই, বোলিংয়ে প্রতিপক্ষরা করছেন তুলোধুনো।
ঘুরে ফিরে মাহমুদুল্লাহ রিয়াদে আস্থা, সেটাও মন্দের ভালো। যে পজিশনে তিনি ব্যাট করে থাকেন সেখান থেকে তার পক্ষে সম্মানজনক ইনিংস খেলা ছাড়া বেশি কিছু করার নেই বইকি। বিশ্বকাপ মিশন শুরুর আগে যে বোলিং নিয়ে আশার ফানুস ওড়ানো হয়েছিল তাও ফুটো হয়ে গেছে। খুব বেশি দূর যে উঠবে সেটা ভাবার কারণ নেই কোনো। এস এম ইকবাল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কর্মপরিকল্পনা বাস্তবায়নের অভাবে সমুদ্র অর্থনীতিতে পিছিয়ে বাংলাদেশ। অর্থ সংকট গবেষণাতেও বলছেন শিক্ষাবিদরা। বাজেটে বরাদ্দ দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সমুদ্রে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ। নতুন করে যুক্ত হয়েছে 3টি মাদার ভেসেল। মোট সংখ্যা দাঁড়ালো 101-এ। নানা জটিলতায় বাড়ছে না কন্টেইনার পরিবহন। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ ইমা। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।